প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকে আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে প্রতিদিনকার এই আয়োজনে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। যদিও আমি আজকে কিছুটা অসুস্থ, সারাদিন নির্বাচনী বিভিন্ন জায়গায় খুব ব্যস্ত ছিলাম। গলাটাও বসে গেছে। তারপর কিছুটা বেশ ঠান্ডাও লেগেছে। এরপরেও মনে হয়েছে যে এই অনুষ্ঠানটি করা খুবই প্রয়োজন। আ রাত চলে গেলে কালকে এই সাবজেক্ট নিয়ে করবার আসলে আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। সে কারণে অনেকটা সিক বিছানায় ছিলাম প্রায় ঘন্টা ২ এক। তারপর নির্বাচনের রেজাল্ট নিয়েও নানা জায়গা থেকে বিভিন্ন সোর্সে নানান খবর পাচ্ছি। কে হতে যাচ্ছেন নবীনগরের আগামী দিনের অভিভাবক সেটি নিয়েও প্রতি মিনিটে, মিনিটে ফোন আসছে। কিন্তু এরপরেও মনে হলো যে আজকে নির্বাচনটি আ কেমন হলো সেই বিষয়টির উপর একটি ছোট্ট আলোচনা করতে হয়। কারণ এই নির্বাচন নিয়ে শঙ্কা ছিল, এই নির্বাচন নিয়ে সংঘাত, এই নির্বাচন নিয়ে হানাহানি, প্রাণহানিরও অনেকে প্রশ্ন তুলেছিলেন। আমাদের মধ্যেও একটি শঙ্কা ছিল শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হবে? আদৌ সুষ্ঠু হবে কিনা, ক্রেডিবল হবে কিনা? তো সেজন্যই প্রিয় দর্শক, আমরা আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি কেমন হলো ভোট? বিশেষ করে এই নবীনগরে। বাংলাদেশের সামগ্রিক বিষয় নিয়ে সেন্ট্রাল পর্যায়ের যারা জাতীয় পর্যায়ে কাজ করেন, তারা হয়তো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া ৫ এই নবীনগর আসনটি নিয়ে থাকতে চাই এবং এই আসনে নির্বাচনটি কেমন হলো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের কি মেসেজ আমরা পেতে যাচ্ছি? কারণ দীর্ঘদিন বলা হচ্ছিল যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটি ভেঙে পড়েছিল। বিশেষ করে ৩ টি নির্বাচনের কথা বলা হয়। সেই জায়গা থেকে গতকাল রাতেও যখন আমরা ঘুমোতে পারিনি, বিভিন্ন জায়গায় এই ভোট নিয়ে সংশয়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে বলা হচ্ছিল দিনের ভোট আবার রাতে হয়ে যাচ্ছে। কেউ বলছিলেন রাতের ভোট সন্ধ্যাবেলাও হয়ে যাচ্ছে। এবং আমরা ভিডিও ফুটেজ সহ বিভিন্ন অনলাইন টেলিভিশন কিংবা অনলাইন মিডিয়ায় দেখছিলাম। আমি নিজেও বেশ খুব চিন্তিত হয়ে বেশ ২ টো বোধহয় পোস্টও দিয়েছিলাম যে আমাদের চরিত্র বোধহয় আর বদলাবে না। সেই জায়গা থেকে কিন্তু আজকে ইউ-টার্ন করে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে যা প্রয়োজন মনে হচ্ছে অন্তত নবীনগরের ক্ষেত্রে সবগুলো এক্সিকিউট হয়েছে এবং সত্যিকার অর্থে কেমন ভোট হয়েছে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি। বলে রাখি আজকে ৪১৯ পর্ব নবীনগরের কথার এবং আজকে ১২ই ফেব্রুয়ারি ২০২৬। আসুন পরিচয় করে দিই আর কথা না বলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাচন বিশ্লেষক এবং একজন এনজিও কর্মকর্তা জনাব আহমেদ ফরহাদ, যার বাড়ি এই নবীনগরে। তিনি মৌলভীবাজার জেলায় কর্মরত আছেন এবং আমরা যে কজন সাংবাদিক বন্ধুকে আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং ২ জন শিক্ষক যারা এই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। কেমন নির্বাচন তারা দেখলেন তাদের মধ্যে একজন যুক্ত হয়েছেন। তিনি শাহীন রাজা টিটু, সভাপতি এনআরসি নবীনগর রিপোর্টার্স ক্লাব। এবং এই টিটু আমার সঙ্গেই ছিলেন। আমরা ৭ জন সাংবাদিক আজকে প্রায় ১৬ টা কেন্দ্র ঘুরেছি। যার মধ্যে আমার সম্ভবত ১২ টি কি ১৩ টি লাইভ আমি চেষ্টা করেছি পুরো ঘটনা আ দেশবাসী সহ দেশের বাইরে যারা নবীনগরের সন্তান আছেন তাদেরকে দেখানোর জন্য যে কেমন নির্বাচনটি আজকে হয়েছে। কথা না বাড়িয়ে সরাসরি আসতে চাই শাহীন রাজা টিটুর কাছে। টিটু, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আজকে প্রায় দিনভর আমরা ৭:৩০ কি ৫:৩০ টায় বাসা থেকে বের হয়েছি এবং নবীনগরের ২ টো কেন্দ্র, নবীনগর ইচ্ছামী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর আমরা দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল আ সহ বেশ কিছু এলাকায় ঘুরে আমরা যে নির্বাচনটি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে একটি সত্যিকারের যে ভোট উৎসব বলা হয়ে থাকে, যেটি আমরা ১৯৯১, ৯৬ কিংবা ২০০৮ সালে যে নির্বাচন আমরা আ দেখেছি এই বাংলাদেশে, অনেকদিন পর সেরকম একটি ভোট উৎসব। যদিও আ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এরপরে কিন্তু নির্বাচনটি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটাররা আছে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সারা বাংলাদেশে যদিও ভোটারের পার্সেন্টেজ মানে ভোট কাস্টিং এর ৪৭ পয়েন্ট সামথিং ভোট কাস্ট হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। নবীনগরে আমার ধারণা সেই ভোট কাস্টিংটা ৫০ থেকে ৬০ এর মধ্যে থাকবে।
এটা আমার ধারণা নির্বাচন ঘুরে। এবার আমরা জানতে চাই সরাসরি শাহীন রেজা টিটু, কেমন হলো আজকের ভোট? আপনার সারাদিনের অভিজ্ঞতার আলোকে যদি ভোট নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন, সংশ্লিষ্ট ব্যক্তি সহ কারোর সঙ্গে যদি কিছু বলতে চান। শাহীন রেজা টিটু। ধন্যবাদ। নবীনগরের কথার টক শোতে দর্শক এবং যারা দেখছেন তাদের সকলকে ভোটের শুভেচ্ছা জানিয়ে আমি যে কথাগুলো বলবো, আমরা আসলে আজকে বের হয়ে 14-15টা সেন্টারে গেলাম। ভোটের যে আসলে বলবো, এখানে হয়তো অভিযোগ আসে নাই, কিন্তু দু একজন বলছে যে আমাদেরকে ডিঙ্গায়া এই আরো 2-4 জন গেছে ভোট দিতে। এটা আমি দুই একটা সেন্টারে দেখেছি। কিন্তু ওভারঅল যদি বলি, একটা পিসফুল নির্বাচনই হয়েছে নবীনগর। সারা দেশে যাই হয়ে থাকুক, আহ, কোথাও যে 2-4টা লাঠি চার্জ করতে হয়েছে, কিংবা কোথাও গোলাগুলি হয়েছে, কোথাও বোম ফুটছে বা এরকম কোনো কিছু আমরা দেখি না এখানে। তো ওভারঅল যদি এক কথায় আপনি বলতে যান, এক কথায় বলতে গেলে নবীনগরে ভোটের পার্সেন্টেজও বাংলাদেশের অন্য জায়গার চেয়ে ভালো। এটা আমি আপনার গত টক শোতেও বলেছিলাম। আপনি যখন বারবার আমাকে জিজ্ঞাসা করেন কেন নবীনগর একটু ব্যতিক্রম, তখন আপনাকে বলেছিলাম যে নবীনগর একজন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আছে, সেজন্য নবীনগরের ভোট কাস্টিংটা ভালো হবে। সেই দিক থেকে নবীনগরের ভোট কাস্টিংও ভালো হয়েছে। নির্বাচন ফলাফল যাই হয়েছে, যেটাই হয়েছে, প্রার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সেটা গ্রহণ করবে বলে আমাদের কাছে একাধিক প্রার্থীদের কর্মী সমর্থকরা বক্তব্য দিয়েছেন। যা হোক, এখন পর্যন্ত নির্বাচনে ভালো হয়েছে এবং নির্বাচনের পরিবেশও ভালো আছে। সব মিলিয়ে নির্বাচনের সামগ্রিক পরিবেশ, যে আপনি 16টি কেন্দ্র আমাদের সঙ্গে ঘুরেছেন, আপনি এতে সন্তুষ্ট। একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে টোটাল কেন্দ্রের সংখ্যা হচ্ছে 154, এবং আপনি নিশ্চয়ই জেনেছেন কিংবা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার জানা আছে বিষয়টি, সেটি হচ্ছে যে একটি কেন্দ্রেও কিন্তু সেরকম কোনো বড় ধরনের সহিংসতা কিংবা গন্ডগোল, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কোনো কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়নি। এবং আমি যদিও বলছি যে নবীনগরের আসনটির উপরে আমরা আজকে এই আলোচনাটা সীমাবদ্ধ থাকবো, এখানে একটি বিষয় বলতে পারি, প্রায় 42,500 কেন্দ্র নাকি সারা দেশে আছে। এই 42,500 কেন্দ্রের মধ্যেও কিন্তু একটি কেন্দ্র স্থগিত হয়নি। এটিও কিন্তু নির্বাচনের একটি বিশাল প্রাপ্তি আমি বলবো এই ইসির জন্য, কিংবা একজন মানুষও প্রাণ দিতে হয়নি। এটি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, এই 54 বছরের ইতিহাসে এই নির্বাচনটি নিয়ে অনেক কিছু বলবার আছে, যদি সময় থাকে। আমি আসতে চাই নির্বাচন বিশ্লেষক এবং আমাদের একজন এনজিও কর্মকর্তা মিস্টার আহমেদ ফরহাদ ভাইয়ের কাছে। ফরহাদ ভাই, এই যে আপনার জন্মভূমি নবীনগরে যে সংখ্যাটি নিয়ে কালকে রাতেও আমি বলছি যে রাতের বেলায়ও কিন্তু ভোট, দিনের ভোট রাতে হচ্ছে, সন্ধ্যায় হচ্ছে, নানান ভোটের ব্যালট পেপার কিভাবে সিল মারা হচ্ছে সেগুলো কিন্তু আমরা সারা রাত দেখেছি। আমি নিজেও দুটো পোস্টও দিয়েছি যে কি ব্যাপার, আমাদের কি আসলে চারিত্রিক পরিবর্তন কখনই হবে না? এরকম একটি ঢাকঢোল পেটানোর পরেও কি আমরা এই ধরনের কাজগুলি করব? এবং কালকে সংবাদপত্রে বাংলাদেশ, যেটি মতি ভাই উপস্থাপনা করেন মানব জমিনের সম্পাদক চ্যানেলে, সেখানে আব্দুল নূর তুষার এসেছিল, সেটিও আমি দেখেছি। এবং খুবই ভয়ানক যে এরকম আলোচনা হয়েছে আর কি, যে এই পরিবর্তনগুলি কি আদৌ হবে না? এই যে ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া, রাতে ভোট দিয়ে বাক্স ভর্তি করা, আমার মনে হয় এগুলো কালকে সারা রাত প্রচার হওয়ার কারণে হয়তো প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলোতে আমলে নিয়ে আজকে সকাল থেকে সারা দেশে কিন্তু নির্বাচনটা, আমার বিশ্বাস যে একটা পিসফুল, অসাধারণ একটি স্বতঃস্ফূর্ত বা ক্রেডিবল ইলেকশন হয়েছে। আপনি কি তাই মনে করেন, না নতুন করে কিছু বলবেন জনাব আহমেদ ফরহাদ? জি, ধন্যবাদ দাদা। নবীনগরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 5 আজকে সারাটা দিনই বাংলাদেশের বিভিন্ন আসন নিয়ে আহ, পর্যালোচনা দেখছিলাম যে কোথায় কি হচ্ছে। চেষ্টা করেছি বাংলাদেশে যত জায়গায় বন্ধু বান্ধব আছে সবার সাথে যোগাযোগ করে সঠিক তথ্যটা জানার জন্য। আর তারই প্রেক্ষাপটে নবীনগরে যেহেতু গ্রামের বাড়ি, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে যোগাযোগ করি।
আমার একটা বিশ্বাস ছিল যে নির্বাচনটি একটি অংশগ্রহণমূলক এবং সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই অনুষ্ঠিত হবে, কারণ আসলে কিছু সিস্টেম যদি ইলেকশন কমিশন মানে, সিভিল এবং মিলিটারি প্রশাসন যদি সেই সিস্টেমের বিষয়গুলো অনুধাবন করে এবং সেই অনুযায়ী এক্সিকিউশন করে, এর বাইরে গিয়ে কিন্তু আসলে নির্বাচনে গোলযোগ হওয়ার কোনো সুযোগ থাকে না। তো আমার মনে হয় এই জায়গাটিতে বর্তমান সরকার খুবই সফল, যে অন্তত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেটদেরকে এই নির্বাচনে যে ইনফ্লুয়েন্স করার যে আগের যে চরিত্রগুলো এর থেকে বের বের করে নিয়ে আসতে পারছে। দুটো স্টেক হোল্ডার যদি ঠিক থাকে, আসলে সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা করা এটা এটা সম্ভব না। এটা এবারই প্রমাণিত হলো এবং এটাই আমরা বারবার বলে আসছিলাম যে অন্তত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেটদেরকে নির্বাচনে ইনফ্লুয়েন্স করার যে ধারাবাহিকতা, এর থেকে বের হয়ে আসতে হবে এবং 100% নিরপেক্ষ এবং স্বচ্ছতার ভিত্তিতেই কিন্তু আপনার থাকতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নির্বাচনের ঠিক আগে আগে কিন্তু একটা বিষয় সামনে আসে যে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ফোন 400 গজের বাইরে রাখতে হবে এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা এটার প্রতিবাদ জানাই যে এইটাই সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল ইস্যু। আমি জানি না যে আসলে এইসব বুদ্ধি কার মাথা থেকে সরকার ইসির কাছে গেল, এবং এটার একটা বাস্তব প্রমাণও কিন্তু আজকে ইলেকশনে আমরা নবীনগরে দেখি। নবীনগরে কালগড়া যে কেন্দ্রটা রসুল্লাবাদ ইউনিয়নের, সেই কেন্দ্রে একজন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উনি সেই কেন্দ্রে কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিলেন একজন প্রার্থীর পক্ষে, কিন্তু উনি ক্যামেরা ট্রায়ালে পড়ে যান। সাথে সাথে ওইখান থেকেই অন্য দলের প্রার্থী যাদের সমর্থক ছিল তারা উনাকে লাইভ ভিডিওতে নিয়ে আসেন যে উনি এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। সাথে সাথে কিন্তু উনি স্বাভাবিক, যখন ক্যামেরা ট্রায়ালে উনি পড়ে গেছেন, উনি নিজে থেকেই নিবৃত্ত হয়ে ফিরে চলে আসেন। তো এটা একটা বড় বিষয়। আর যেহেতু টেকনোলজির ভালো দিক এবং খারাপ দিক আছে, যেটা গত রাত্রে আমরা অনেক ফেক নিউজ, অনেক ধরনের প্রোপাগান্ডা, অনেক ধরনের এআই জেনারেটেড ভিডিও দিয়েই কিন্তু সারা দেশে উত্তেজনা তৈরি করে রাখা হয়েছিল। তো এটাই আপনি যেটা বললেন তার সাথে আমি একমত যে একদিক দিয়ে এটা খুবই ভালো হয়েছে যে প্রশাসন তৎপর হয়, ইলেকশন কমিশন তৎপর হয়ে সারা বাংলাদেশে যেইভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা, রিজার্ভ ফোর্স রাখা এবং প্রশাসনকে বারবার বলে দেয়া যে 5ই আগস্টের যে একটা গণ অভ্যুত্থানের পরে দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি আমরা আবারও এই 14, 18 এবং 24-এর মতো একটা নির্বাচনে ফেরত যাই, এটা আসলে আমাদের জন্য খুবই সুখকর হবে না এবং দেশে একটা আরো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং আমি এটাও দেখেছি যে আপনি যে কেন্দ্রগুলোতে যাচ্ছিলেন, লাইভ করতেছিলেন, অনেকেই হয়তো অন্য দলের সাপোর্টার আছে, উনি হয়তো মনের দুঃখে বা আবেগেই অন্য ধরনের কমেন্ট করতেছিল, আপনি কিন্তু সাথে সাথে আবার তাকে সঠিক তথ্যটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলেন যে না, ইলেকশনটা অংশগ্রহণমূলক এবং ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হচ্ছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা স্টেক হোল্ডারই ওনাদের দায়িত্বগুলো পালন করছেন, কারণ আপনিও জানেন যে আমাদের এখন প্রত্যেকটা উপজেলাতেই যে গণমাধ্যম কর্মী আছেন, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম কর্মী আসলে ওনাদের ওই ধরনের প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকার পরেও ওনারা বিভিন্ন ধরনের ফেক নিউজ গুলো প্রচার করে থাকেন। সেই জায়গাটাতে এবার আপনাদের যে বলিষ্ঠ ভূমিকা, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী স্টেক হোল্ডার হিসেবে মাঠে আপনারা কাজ করেছেন। তো তারা কিন্তু এই কাজ থেকে নিবৃত্ত থেকেছে এবং আপনারা যেভাবে বলিষ্ঠভাবে গতকালকের প্রোগ্রামও আপনারা বললেন যে সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখেই নবীনগরের কেন্দ্রগুলোতে ওনারা ভিজিট করবেন, এবং আপনাদের সেই ভূমিকা যখন সকাল থেকে শুরু হয়ে যায়, কেউ কেউ ক্যামেরা নিয়ে কিন্তু ঠিকই মাঠে গেছিলেন যে উনি চেষ্টা করবেন যে একটু ইনফ্লুয়েন্স করে সংবাদ প্রচারের, আমার মনে হয় উনি আর সাহস পাননি। তো এটাও একটা ইস্যু। তো প্রত্যেকটা স্টেক হোল্ডার কাজ করার কারণে যারা প্রার্থী ছিলেন তারাও বুঝে গেছেন যে এবার আর ট্যাম্পারিং করে বা জাল ভোট দিয়ে বা ছিনতাই করে ইলেকশনে পাশ করে আসাটা কঠিন হবে। প্রত্যেক দলের প্রার্থী যারা আছেন তারা কিন্তু চেষ্টা করেছেন যে ভোটারদেরকে কিভাবে কেন্দ্রে নিয়ে এসে ভোট কাস্টিং এর মাধ্যমেই যাতে নির্বাচিত হতে পারেন, এবং ফলাফলেও কিন্তু তাই দেখা যাচ্ছে। খুবই হাড্ডাহাড্ডি লড়াই নবীনগরে, এবং এইরকম মানে ইতিহাস ব্রেক করেছে। এটা ভবিষ্যতে এরকম হয় কিনা, মাত্র 1000+ ভোটের ব্যবধানে একটা উপজেলাতে এমপি নির্বাচন নির্ধারিত হওয়া, এবং গতকালকেও যখন আমরা আলাপ করি তখন বলেছিলাম যে একটা উপজেলায় যে প্রায় 100 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে শুধু নির্বাচনী খরচ। এই 8 জন প্রার্থী। একটু ইন্টারাপ্ট করি মানে আহমেদ ফরহাদ ভাই, যদিও গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে এখন পর্যন্ত ফলাফলটা আসেনি। আমি 9টার দিকে 119টির মতো বিভিন্ন সোর্স থেকে আমি জেনেছি, বাট
সরকারিভাবে যেটি বেসরকারি ফলাফল দেয়া হয় এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেখানে কিন্তু তখন ৫২টি কি ৫৩টি অ্যা রেজাল্ট দেয়া হয়েছিল ১৫৪টি কেন্দ্রের মধ্যে। বাট আমি কিন্তু ১৫৪টি কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল জানিনি। যদিও আমি ১১৯টা কেন্দ্রে আমি তখন পর্যন্ত দেখেছিলাম যে আমাদের ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট এম এ মান্নান ভাই কিছুটা এগিয়ে আছেন। কিন্তু আপনি এখন সরাসরি বলেই ফেললেন যে ১১০০ ভোটে ডিক্লারেশন হয়ে গেছে। আপনার কাছে কি কোনো রিলায়েবল সোর্স থেকে এই তথ্যটি নেয়া? আমিও ইতিমধ্যেই নবীনগরের যেসব বিএনপি দলীয় সমর্থক এবং কর্মী যারা আছেন তারা বিভিন্ন কেন্দ্রের ফলাফল যোগ করে এটা বলা যায় যে বেসরকারিভাবে এবং প্রার্থীর দিক থেকেই এই ফলাফলটা দেওয়া হয়েছিল। কারণ এখন আপনি জানেন যে এখন মিডিয়ার যুগ, সেই আগের যুগ আর নাই। এখন প্রতিটা কেন্দ্রের ফলাফল বের হওয়ার সাথে সাথেই সেটা মিডিয়াতে চলে আসছে। তো আমার মনে হয় এটাই সঠিক। ওইভাবে ফলাফল পরিবর্তনের কোনো আশঙ্কা নেই। তো খুবই হাড্ডাহাড্ডি একটি হ্যাঁ, লড়াই যদিও হয়েছে। আমার মনে হয় যেহেতু আমরা সরকারিভাবে এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা কিংবা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা ফলাফলটি আনুষ্ঠানিকভাবে পাচ্ছি না। আমার মনে হয় এইভাবে মানে ডিক্লারেশন করাটা আমার মনে হয় সঠিক হবে না। আমরা বলতে পারি যে বিভিন্ন সোর্স থেকে হ্যাঁ, আমি অসমর্থিত সেটাই সোর্স বলছি থেকে যে আমরা ওনাদের আমরা এটা জানতে পেরেছি যে তিনি এগিয়ে আছেন এবং সম্পূর্ণ ফলাফল না পাওয়া পর্যন্ত আসলে আমরা এভাবে বলতে গিয়ে কারণ আমরা অনেক সময় দেখি তো যে রেজাল্ট কাছাকাছি এসে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। সেটা সরকারিভাবে না পাওয়া পর্যন্ত আমরা এভাবে বলতে পারি কিনা আমি জানি না। যেহেতু আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন নিয়েও কাজ করেন। সব মিলিয়ে আমরা বোধহয় যেহেতু আমার বিশ্বাস যে এই টক শোটা ঘন্টাখানেক চলবে। ঘন্টাখানেকের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এবং সেখানে আমাদের গণমাধ্যম কর্মীরা আছেন, আমাদের প্রতিনিধিরা আছেন। আমি টক শো শুরু করবার ১ মিনিট আগেও আমি এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউনু মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে আপনি খুব সহসাই রেজাল্ট পেয়ে যাবেন। যদিও তিনি কিন্তু আবার একটি কথা মনে পড়েছে যে তিনি কিন্তু এই ভোটটির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে নবীনগরবাসীকে, এখানকার প্রশাসনের সঙ্গে জড়িত যারা ছিলেন তারা এবং গণমাধ্যম কর্মী সহ রাজনৈতিক দলের প্রার্থী, নেতা সবাইকে তিনি স্পেশালি থ্যাংকস জানিয়েছেন এবং কালকে সন্ধ্যায় তিনি রবীন্দ্রনগর টক শোতে এসেও এ বিষয়ে কথা বলবেন আমাকে কথা দিয়েছেন। তো আমরা বরং আপনাকে একটি উম প্রশ্ন করে আমি টিটুর কাছে আসবো। যদি আমাদের আ গাজী টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা করেসপন্ডেন্ট জহির ভাই যুক্ত হয়েছেন। তাকেও নিয়ে নিচ্ছি। আপনার কাছে একটি জি, প্রশ্ন হচ্ছে যে, এই যে এত শঙ্কার মধ্য দিয়ে একটি পিসফুল ইলেকশন হলো, যেটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ বলা হচ্ছে। কারণ বিচ্ছিন্ন ২-১ টি ঘটনা ধরেন ১৫৪ টি কেন্দ্রের মধ্যে ২-১ টি কেন্দ্রে বা ২, ৪, ৫, ১০ টি কেন্দ্রে যদি ছোটখাটো ঘটনা ঘটে, সেগুলি খুব একটা ধর্তব্যের মধ্যে পড়ে না। যেমন ৪২,০০০ এর উপরের কেন্দ্রের মধ্যে ১০০ কেন্দ্রের মধ্যে বিচ্ছিন্ন কিছু ধাওয়া পাল্টা ধরা ঘটনা ঘটেছে। সেই ঘটনায় আসলে পুরো নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে বলে অন্তত আমার কাছে মনে হয় না আরকি। নিশ্চয়ই আপনি এই বিষয়ে বলবেন। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যে এত চমৎকারভাবে হলো দীর্ঘদিন পর, এটি আসলে দেশবাসীকে কিংবা গণমাধ্যম কর্মী সহ প্রশাসনের নানান মানুষকে কি বার্তা দিল এই সরকার তথা ইলেকশন কমিশন? এবং যেটি বলা হচ্ছে সরকার চাইলেই পারে। সরকার চাইলেই পারে যেমন আমরা বলি, পুলিশ চাইলেই সবকিছু করতে পারে। পুলিশ চাইলেই অপরাধীদেরকে ধরতে পারে। এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বলেন যে, সরকার চাইলেই যখন পারে তাহলে বিগত দিনে কেন আমরা এই ধরনের একটি ক্রেডিবল ইলেকশন উপহার দিতে পারলাম না? কি বলবেন? দাদা, আমি আসলে রাজনৈতিক বিশ্লেষণের যে কূটকৌশল সেই জায়গাটাতে না গিয়ে সবসময় সরাসরি কথা বলতেই পছন্দ করি। বাংলাদেশে ১৪, ১৮ এবং ২৪ এর ইলেকশনকে ধরাশায়ী করার পিছনে আহ সাবেক একজন আমলা এসপি ইমামের বড় ভূমিকা আছে এবং উনি এই আমলাতন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে বড় ধরনের ইনফ্লুয়েন্স করেই গত ১৪ এবং ১৮ এবং ২৪ এর নির্বাচনগুলোকে ম্যানিপুলেশন করেছেন। এখন যদি প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল ব্যুরোক্র্যাট, মিলিটারি ব্যুরোক্র্যাট যদি চায়, এটা কিন্তু এইবার নির্বাচনে উনি করতে পারতেন। কারণ আমার একটা আশঙ্কা ছিল যে কোনো কোনো জায়গায় যদি রেসপন্স না করে কোনো টিম, তখন কিন্তু প্রিজাইডিং অফিসারের তেমন কিছু করার থাকবে না। কিন্তু মনে হচ্ছে যে না, ওনারা সেই ৩টা ব্যর্থ নির্বাচনের পরে অন্তত এইবার ওনাদের একটা রিয়েলাইজেশন আসছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার যদি ক্ষুণ্ণ করা হয়, এটা আসলে মানুষ কখনো ভালোভাবে নেয় না। এবং আমাদের দেশের ভোটার সংখ্যা আমরা যদি ১৩ কোটি ধরি, কিন্তু ভারতে তো সেই ভোটার প্রায় ১০০ কোটি। তাহলে ভারত কিভাবে ক্রেডিবল নির্বাচন করে? ভারত যদি এত বড় গণতান্ত্রিক ব্যবস্থায় তার নির্বাচন নিয়ে কোনো দলই কোনো ধরনের প্রশ্ন করে না স্বাধীনতা ১৯৪৭ সালের পর থেকে এই পর্যন্ত,
তাহলে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তার জনসংখ্যা এত সীমিত, বাংলাদেশ কেন করতে পারবে না? ভারতে কোনো রাজনৈতিক দল কখনো ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কোথাও কিন্তু তোলে না। ভারত এত বড় একটা দেশ, ভারতে কিন্তু কখনো জুডিশিয়ারির বিরুদ্ধে কোনো জনগণ কখনো অনাস্থা প্রকাশ করে না। কিন্তু বাংলাদেশে দেখবেন যে এই সরকারি সাংবিধানিক সংস্থাগুলি কিন্তু ফাংশনাল না। বাংলাদেশে যদি আপনি স্বাধীন এবং স্বতন্ত্র জরিপ চালান, জুডিশিয়ারির বিরুদ্ধে বাংলাদেশের একটা মেজরিটি মানুষের অনাস্থা চলে আসবে। বাংলাদেশের যে বর্তমান যে বিদ্যমান আমলাতন্ত্র, তার বিরুদ্ধে অনাস্থা চলে আসবে। এখন এই জায়গাটাতে সবারই আসলে অনুধাবন করা উচিত। আমরা তো এই সিস্টেমটা বছরের পর বছর চলতে দিতে পারি না। একটা জায়গায় তো আমাদের এসে থামতে হবে, একটা জায়গায় তো এসে আমাদের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, একটা জায়গায় এসে আমাদের যে 5ই আগস্টে যেই একটা ক্ষতি হয়ে গেল আমাদের রাজনীতিতে, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থায়, সেই জায়গাটাতে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে। এই রিকনসিলিয়েশনের যে জায়গাটা, আমাদের হয়তো সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা রিকনসিলিয়েশনটা করতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই আজকের এই ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের মাধ্যমেই আমাদের সমাজে একটি রিকনসিলিয়েশন হয়ে গেল, এবং এটাই আমাদেরকে আগামীতে বাংলাদেশ বিনির্মাণে বড় ধরনের ভূমিকা রাখবে। আমরা যেই কথাটি বারবার বলছি যে ভোট যেই শঙ্কা ছিল ভোট নিয়ে, সেটি কিন্তু আজকে অন্তত নবীনগরে, যেহেতু আমরা আজকে নবীনগরের ইলেকশনটি নিয়ে কথা বলছি, সারা দেশের কোথায় যেতে যাচ্ছি না। এরপরে একজন দর্শক বারবার প্রশ্নটি করতে যাচ্ছেন যে, ভাই 11 তারিখ রাতেই তো ভোটটা শুরু হয়ে গেছে। এরপরেও আপনারা কিভাবে এই ভোট সুন্দর হয়েছে বলে বারবার বলছেন? ছোট্ট করে যদি উনাকে একটু উত্তর দিতেন। এটা হচ্ছে উনার এআই জেনারেটেড ভিডিও বা ওই ধরনের বার্তা দেখে অতি আবেগের বিষয়, সেটা হতেই পারে। এখন আমাদের অনেকেই কিন্তু এআই জেনারেটেড ভিডিও এবং ফেক এবং রিয়েল ভিডিওর মধ্যে পার্থক্যটা করতে পারি না। বাংলাদেশের কোথাও, অন্তত আমি সিলেট বিভাগের কোথাও এই ধরনের নিউজ পাইনি যে রাতে 11টা থেকে ভোট শুরু হয়ে গেছে। মৌলভীবাজার তো 4টা আসনে কোথাও এই ধরনের, যেহেতু বন্ধু বান্ধব সবাই এখানে প্রিজাইডিং অফিসার হিসেবেই কাজ করেছে, এই ধরনের কোনো নিউজ আমি অন্তত পাইনি। কিন্তু অনেকেই ফেসবুকে দিয়েছে আর কি। আমি নিশ্চিত যে আপনি নবীনগরের কোথাও বলতে পারবেন না যে এরকম 11টা থেকে রাত্রে, গত রাত্রে থেকেই শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে উনার ব্যক্তিগত আবেগ থেকে। আমাদের আবার একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের পলিটিক্যাল এডুকেশন এবং বিলিফের যে জায়গাটা, সেটা কিন্তু ইনবিল্ড থাকে আমাদের অনেকের মধ্যেই, এবং এটা কিন্তু বাংলাদেশের পলিটিক্সে একটা বড় ধরনের ক্রাইসিস। অর্থাৎ আমি ছোটবেলা থেকে যে ওরিয়েন্টেশনটা হয় যে আমার বাবা হয়তো আওয়ামী লীগ করে, এই জন্য আমাকে আওয়ামী লীগ করতেই হবে, আমার বাবা বিএনপি করে, আমাকে বিএনপি করতেই হবে। আমরা কিন্তু প্রার্থীর গুণাগুণ, শিক্ষা, আচার আচরণ এগুলা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করি না। তো এইটা একটা জায়গা, এটা উনি স্বাভাবিক, উনার যে জায়গাটাতে সন্দেহ হয়েছে উনি ওই জায়গাটাকে উত্থাপন করেছেন। কিন্তু ওভারঅল যে সিচুয়েশন, সেটা আসলেই শান্তিপূর্ণ। তবে দাদা, যেটা আশঙ্কার বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু এই নির্বাচনকালীন আপদটা কিন্তু 3টা স্টেজে হয়। নির্বাচনের আগে হয়, নির্বাচনের দিনে হয় এবং নির্বাচনের পরে হয়। এখন কিন্তু আমরা মানে নির্বাচনের পরের যে স্টেজ সেটাতে আছি। এখানেও কিন্তু আপনার আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। বিশেষ করে নির্বাচনের পরে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপর কিন্তু প্রতি ইলেকশনের পরেই দেখা গেছে বিভিন্ন ধরনের নির্যাতন, আপদ আসছে। তো সেই জায়গাটাতে বিজিত এবং বিজয়ী যারাই আছেন, তাদেরকে আগে আমাদের সমাজের যারা আক্রান্ত হওয়ার আশঙ্কায় আছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই আমাদের বিজয়টাকে উদযাপন করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে গুড সাইন, সেটা হচ্ছে অনেক পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই ধারাটা অব্যাহত রাখা দরকার, এবং এইটাই রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে যে আমাদের রাজনীতিটা আগের জায়গায় নেই। অবশ্যই উনাকে পরিবর্তন হতে হবে, এবং গণতান্ত্রিক মন মানসিকতা, ধ্যান ধারণা নিয়েই কিন্তু উনাকে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নবীনগরের সন্তান জনাব জহির রায়হান, যিনি জিটিভিতে কাজ করছেন। তিনি আজকে সম্ভবত ব্যস্ত ছিলেন নির্বাচন নিয়ে। জহির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের বিষয়বস্তু হচ্ছে কেমন হলো ভোট। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার কথাই বলবো, এর বাইরে আমরা যেতে চাচ্ছি না। যেহেতু আপনার বাড়ি নবীনগর, আপনি নবীনগরে কেমন হলো ভোট, এর সঙ্গে যদি ব্রাহ্মণবাড়িয়ার অন্য কোনো সেন্টারও যদি আপনি গিয়ে থাকেন, সব মিলিয়ে আপনার অবজারভেশন। এবং এই যে একটি বলা হচ্ছে, আমাদের আহমেদ ফরহাদ ভাই বললেন যে একটি অসাধারণ পিসফুল ইলেকশন হলো, এবং যে ইলেকশনটি প্রত্যাশায় অনেকেই ছিলেন, এবং একটি প্রত্যাশিত নির্বাচন। এই ভোট নিয়ে আপনার অবজারভেশন কি? আমরা সেটি একটু জানতে চাই। জনাব জহির রায়হান। আমাকে এই প্যানেলে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাই। প্যানেলে রয়েছেন আহমেদ ফরহাদ ভাই,
প্রিয় সহকর্মী রয়েছেন আমাদের টিটু ভাই, সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আপনার এই টকশোর মাধ্যমে যারা দেখছে সেই শ্রদ্ধেয় দর্শক শ্রোতাদের প্রতি রইল সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে গত রাতেও ঘুম হয়নি, আজকেও সারাদিন ভোরবেলা উঠে বের হয়েছি ভোর রাতে এই আপনার টকশোর জন্য তাড়াহুড়ো করে আসা। তো নির্বাচন, সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্নই তো রইল যে একটা বৃহৎ দল নির্বাচনের বাইরে, এটা তো একটা বড় বিতর্কের বিষয় আছেই। তারপরও আমি বলবো যে আজকে নির্বাচনে আমি প্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনের 9টি উপজেলার মধ্যে প্রায় 5টি উপজেলার শতাধিক কেন্দ্রে আমি গিয়েছি। তো তার মধ্যে বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং আমার নিজ জেলা নবীনগরও গিয়েছি। তো সবচেয়ে ভালো হয়েছে আমাদের নবীনগরের নির্বাচন। একদম নির্বাচন বলতে যা বুঝাই, জাস্ট শুধু যদি আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকতো বা সব দলের অংশগ্রহণ থাকতো তাহলে নির্বাচনে মানে সম্পূর্ণ হতো। তারপরও নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে উৎসব মুখর যে একটা পরিবেশ কিছুটা হলেও নবীনগরে পাওয়া গেছে। তাছাড়া অন্যান্য অনেক কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুব একটা দেখি নাই, যদিও কাস্টিং ভোট ভালো হয়েছে। হ্যাঁ, হয়তো বা আমার টাইমিং এর সাথে মিলে নাই। যেমন সদরের অনেক কেন্দ্রেই সকালবেলা বেরিয়েছি 7টার দিকে, অনেক কেন্দ্রে তখন আসলে ভোটার খুব একটা চোখে পড়েনি। তারপর বিজয়নগর, সরাইলে আসনে আবার মহিলাদের ব্যাপক উপস্থিতি ছিল। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর যে কুইক রেসপন্স। আমি সরাইল কেন্দ্রে, সোহাগপুরের একটি কেন্দ্র দখল করতে গিয়েছিল একদল উচ্ছৃঙ্খল যুবক, তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী যে অ্যাকশন নিল, যা দেখলাম নিজের চোখে। মানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে, বাংলাদেশ সেনাবাহিনী চাইলে আসলে যে সম্ভব, আপনি যে কথাটা বলেছেন, সবই সম্ভব এই দেশে। তো সরকার সব চাইলেই মিলিয়ে পারে, আমি সরকার যদি মনে করে যে ইলেকশন ক্রেডিবল করবে সেটা করবে। আপনি একটি ফাঁকেই আমার প্রশ্নটি ভুলে যাব, বলছিলেন যে আপনি 5টি উপজেলায় আপনি আজকে কেন্দ্র ঘুরেছেন, তার মধ্যে সবচেয়ে একটি উৎসবমুখর ভালো নির্বাচন দেখেছেন আপনি নবীনগরে। এর কারণটা কি? অর্থাৎ নিঃসন্দেহে আপনার জেলার মধ্যে আপনি সবচেয়ে ভালো বলছেন নবীনগরে। নবীনগরে উৎসবমুখর কিংবা ভালো নির্বাচন হওয়ার পেছনে আপনার কাছে কি মনে হয়? কি এমন ক্যারিসমেটিক কর্মযজ্ঞ ছিল যেটি আপনি বলছেন যে এটি একটি ভালো নির্বাচন হয়েছে অন্যান্য উপজেলার তুলনায়? এইটা আমি যেটা মনে করি, নবীনগরে ধরেন 4জন প্রার্থী ছিল যারা আলোচিত, 4জন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা মাঠে সক্রিয় ছিল। ইভেন আমি যেটা মনে করি, নবীনগরের যে সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী, তারাও তৎপর ছিল, কোথাও কোনো গন্ডগোল হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনে 26,08,087 জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 13,66,373 জন, পুরুষ ভোটার রয়েছেন 13,66,373 জন, নারী ভোটার রয়েছেন 12,41,373 জন, 697 জন। এর মধ্যে 26 লক্ষ ভোটারের মধ্যে আপনার কাস্টিং ভোটটা কি জানতে পেরেছেন জহির ভাই? এই 26 লক্ষ ভোটার জেলায়, গোটা জেলা, যদিও আমি কিছুক্ষণ আগে এখানকার সহকারী না, রিটার্নিং আসলে কর্মকর্তা গড় কাস্টিংটা আমরা গড় কাস্টিংটা আসলে টোটাল লাস্ট কাস্টিংটা পাইনি। তো এর মধ্যে 805টি ভোট কেন্দ্র রয়েছে। 805টি ভোট কেন্দ্রের মধ্যে 574টি ভোট কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ বলেছিল। আসলে খুব একটা অজানা শঙ্কা এবং আতঙ্ক ছিল যে 805 কেন্দ্রের মধ্যে 574 কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তার মানে বড় ধরনের কোনো অঘটনা তো ঘটবেই। সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জায়গায়, যেখানে আমরা, একটা প্রবাদ আছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দিল নরম রক্ত গরম। এই রক্ত গরম মানুষের এলাকায় কোথাও কোনো বড় ধরনের অঘটন ঘটে নাই। এটাই সবচেয়ে বড় সফলতা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর। জেলা রিটার্নিং কর্মকর্তা সহ জেলা আইন শৃঙ্খলা বাহিনী এটার জন্য মানে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, এবং অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এখানে প্রশংসার দাবিদার। বিশেষ করে সেনাবাহিনীর যে তৎপরতা প্রতিটি অলিতে গলিতে আমরা দেখেছি। যদিও অতীতে আসলে এরকম রাস্তাঘাট ছিল না, সেনাবাহিনীর মুভ করার কোনো সুযোগ ছিল না। এখন কিন্তু এই সুযোগটা থাকাতে হয়তো
সম্ভবত সেনাবাহিনী এভাবে যখন যেখানে প্রয়োজন ছুটে যেতে পেরেছে, যে কারণে ধরেন ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জায়গায় 805টি কেন্দ্রের কোথাও বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই। এটা এই জন্যই আমি মনে করব যে নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন এখানে সফল হয়েছে। আর বিতর্ক তো থাকবেই, প্রত্যেকটা কাজে বিতর্ক থাকে। এখানে তো আমি প্রথমেই বললাম বড় ধরনের একটা বিতর্ক তো এখানে রয়েছে, সব দলের অংশগ্রহণ নেই। তারপরও আমি বলবো সব মিলিয়ে নির্বাচন কিছুটা হলেও নির্বাচনের আমেজ ফিরে এসেছে। আমরা চাই বাংলাদেশে এই গণতান্ত্রিক ধারা এবং নির্বাচনে যে উৎসব মুখর, বিশেষ করে আমাদের দেশের মানুষ নির্বাচনটাকে যেভাবে উৎসব হিসাবে নেয়, এরকম নির্বাচনই আমাদের হোক, এবং যে নির্বাচনে সকল দল মত এবং সকল মানুষের অংশগ্রহণ থাকবে। অনেক ধন্যবাদ। আমরা টিটুর কাছে একটু আসতে চাই যে শাহিনুজা টিটু, জহির ভাই বলছিলেন যে কিছুটা হলেও নির্বাচনের আবার আগের যে, যেটা আমি বলছিলাম, দুঃখিত আজকে আমি খুবই অসুস্থ, গলায় খুব ব্যথা হচ্ছে। যেটি বলছিলাম যে 91 এর শাহাবুদ্দিন সাহেব যে ইলেকশনটি শুরু করেছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রশংসনীয় নির্বাচন। তারপর 96, 2001 এবং সর্বশেষ 2008, সেই নির্বাচনটির কথা হয়তো সেই 4টি নির্বাচনের কথা তিনি বলছেন, যদিও পরের 3টি নির্বাচন নিয়ে তো দেশে বিদেশে ব্যাপক সমালোচনা রয়েছে। তো সেখান থেকে তিনি বলছিলেন যে নবীনগরের নির্বাচনটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো অন্যান্য উপজেলার তুলনায়। অন্যান্য উপজেলার তুলনায় আমার নবীনগরে কেন সবচেয়ে ভালো বলে আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি আজকে 16টি কেন্দ্র সরেজমিনে ঘুরেছেন? এত উৎসবমুখর কিংবা স্বতঃস্ফূর্ত এত চমৎকার একটি নির্বাচন এত ভালো কেন হলো? এর পেছনে কি কারণ আপনার কাছে মনে হয়? ধন্যবাদ দাদা। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসটা আসলে কয়েকটা নির্বাচন বাদ দিলে বাকি সব নির্বাচনেই কোথাও না কোথাও খুন খারাপি, তারপর আপনার ধরেন বোমা ফুটানো, কেন্দ্র দখল, ঝগড়া মারামারি, এগুলা আছেই। এবছরও হয়েছে, আগেও হয়েছে। কিন্তু নবীনগরের ইতিহাস আপনার হয়তো আমি ততটুকু বুঝি না, কিন্তু 96 সাল থেকে আমি যে 2024 পর্যন্ত যে 5-6টি নির্বাচন হয়েছে, আমি দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে নবীনগরের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বিগত সময় হয়নি, আর আজকেও হয়নি। সেদিক থেকে নবীনগরের সবসময় একটা পিসফুল নির্বাচন হয়ে আসছে। আর আপনার এর কারণ নবীনগর রাজনৈতিক সহ অবস্থান এবং সাম্প্রদায়িক সহ অবস্থান, এবং আমাদের এখানে যারা প্রার্থী হন, নবীনগরের ভাগ্য সবসময় ভালো থাকে। নবীনগর থেকে কোনো এমপি নিতে আসে না, নবীনগরের থেকে দিতেই আসে। প্রত্যেক এমপি নিজেরা সামর্থ্যবান হয়ে নবীনগর নির্বাচন করতে আসে। আমরা অনেক জায়গায় শুনি এমপিরা বিভিন্ন ধরনের করাপশন, লোকাল টিআর কাবিখা, অনেক কিছুতেই আপনার কমিশন নেই। কিন্তু নবীনগরের ইতিহাসে আমি 96 এর আগে বলতে পারবো না, 96 পর থেকে আমরা এরকম এমপি দেখি নাই কাউকে। সেজন্য নবীনগরের রাজনৈতিক পরিবেশটা বরাবরই ভালো থাকে। এরপরেও একটি বিষয় এখানে যেটি আসলে উল্লেখ করবার মতো, সেটি আমার ধারণা এখানে 3 জন আলোচকই আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সেটি হচ্ছে যে এখানে একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে যিনি স্বতন্ত্র ইলেকশনটি করেছেন, স্বতন্ত্র কাজী নাজমুল হোসেন তাপস, তিনি বিএনপিরই ছিলেন, যদিও জেলা বিএনপি থেকে নির্বাচনের কারণে বহিষ্কারও হয়েছেন। তারই অংশগ্রহণের ফলেই কিন্তু নির্বাচনটি এতটা, যেটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অলরেডি আমাদের আহমেদ ফরহাদ ভাই তাকে বিজয়ী ঘোষণা করেছেন, যদিও তিনি বিজয়ী হতে চলেছেন বলে আমরা ঘন্টাখানেক আগে একটা কি বলে বুঝতে পারছিলাম, এবং বিভিন্ন সোর্স থেকে। আমি জানি না এই মুহূর্তে, যদিও এখানে একজন গণমাধ্যম কর্মী প্রায় 1 ঘন্টা আগেই লিখে দিয়েছেন যে অভিনন্দন, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে অ্যাডভোকেট আব্দুল মান্নান শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। তিনি কাউসার আলম, তিনি লিখেছেন অভিনন্দন। এটি প্রায় 1 ঘন্টা আগে দেয়া। যদিও আমাদের কাছে আসলে এরকম সরকারিভাবে সেই সোর্স পাইনি। তিনি হয়তো নানান সোর্স থেকে এটি জানতে পেরেছেন। তো আমি এটাই বলছিলাম যে একই দলের 2 জন প্রার্থী আ বহিষ্কৃত যার কারণে হতে হয়েছে, তিনি থাকাতেই নির্বাচনটা এতটা আমার মনে হয় যে স্বতঃস্ফূর্ত, এবং এত ভোটারের উপস্থিতি, যেটি জহির ভাই নিজেও স্বীকার করেছেন যে অন্যান্য জায়গায় এত ভোটারের উপস্থিতি তিনি সকালবেলা বের হয়ে খুব একটা খুঁজেই পাননি। সেটি কি আপনি মনে করেন?
এখানে আমাদের নবীনগরের যে বিএনপি দলীয় অ্যালায়েন্স এবং জামাত অ্যালায়েন্স, দুটো অ্যালায়েন্সেরই প্রার্থী এখানে আছে। তাছাড়া বিএনপির থেকে স্বতন্ত্র প্রার্থী যিনি হয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হয়ে, কাজী নাজমুল হোসেন তাপস, তার একটা বিএনপির ভিতর একটা বড় সমর্থক আছেন। আর এটা নিশ্চয়ই আমরা যদিও এখনো ডিক্লার দিতে পারি না সরকারি ভাবে, কোনো নির্দেশনা না মানে সরকারি ফলাফলটা না পাওয়া পর্যন্ত, এটুকু আমি বলতে পারি এখানে পাস ফেল ১-১.৫ হাজার ভোটের মাধ্যমে ব্যবধানে হবে। আমি আপনাকে সরকারি যে ৮১টা কেন্দ্রের ফলাফল দিয়েছে সেখানে ৪৫,০০০ আর ৪৪,০০০, মাত্র ৭০০ ভোটের ব্যবধান। তো সে থেকে ধারণা করতে পারি আমরা এখানে ১-১.৫ হাজার ভোটের পাস ফেল হবে। তবে ধানের শীষ, আমরা যে বিভিন্ন সোর্স থেকে, সেন্টার পোলিং এজেন্ট বা ওই কেন্দ্রের যারা দায়িত্ব ছিল তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, ধানের শীষ পাস করেছে সামান্য ভোটের ব্যবধানে। এবং এই ভোটার উপস্থিতিতে আপনি নিশ্চয়ই, আপনিও গিয়েছেন আমার সাথে, আপনিও দেখেছেন এখানে কিন্তু আমার নারী ভোটার পুরুষ ভোটারের চেয়ে মিনিমাম 20% থেকে 25% ভোটার এখানে উপস্থিত ছিল। আর এই নারী ভোটারের উপস্থিতির কারণে 11 দলীয় যে অ্যালায়েন্স, তার ভোটও প্রচুর বেড়েছে, যেটা আপনার এই চূড়ান্ত ফলাফলের মাঝে, যেখানে ওরা ৮১টা সেন্টারে ৪৫,০০০ আর ইয়ে কিন্তু ৩২,০০০ রিক্সা। তো নারী ভোটারের উপস্থিতি পুরুষ ভোটার চেয়ে ভালো ছিল। আর অবশ্যই এই বিদ্রোহী প্রার্থী থাকাতে নবীনগরের ভোটারের সব কাস্টিংটা প্রায় 55% হয়েছে। একদম। ইতিমধ্যে আমি একটু ফেসবুকে ঢুকেছিলাম আমার অ্যানাদার একটি মোবাইল ফোনে, সেখানে কিন্তু অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাডভোকেট আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন হ্যাঁ। বলে অসমর্থিত সূত্রের প্রাপ্ত খবরের ভিত্তিতেই মান্নান ভাইয়ের যে অনুসারী, সমর্থক এবং অসংখ্য গণমাধ্যম কর্মী, অনেক গণমাধ্যম কর্মীরা মান্নান ভাইয়ের ছবি দিয়ে কিন্তু অভিনন্দনের বার্তা দিচ্ছেন। আমরা আশা করি হয়তো কিছুক্ষণের মধ্যে সরকারিভাবেও যদি এটি সত্য হয়ে থাকে আমরা পাবো, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি হয়তো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সরকারিভাবে সেই তথ্যটি পেলে। আমি একটি বিষয় একটু মানে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, যে কালচারটি আসলে এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে গড়ে ওঠেনি। যেমন একটু আগে একটু হালকা টাচ দিয়েছিলেন আমাদের আহমেদ ফরহাদ ভাই, যে এই যে বিজয় লাভ করবার পর বিজিত যিনি, অর্থাৎ পরাজিত প্রার্থীর যে একটি মন মানসিকতা হয়, সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে বাংলাদেশে দেখি, যেটি নারায়ণগঞ্জে কয়েকবার দেখেছিলাম, যে বিজয়ী প্রার্থী প্রথমেই ছুটে চলে যান সেই বিজিত প্রার্থীর বাড়িতে, এবং সেখানে তিনি গিয়ে তাকে ফুল দিয়ে বা মিষ্টি নিয়ে গিয়ে তাকে বলেন যে আপনি আগামী ৫ বছর আমার যেই আহ দায়িত্ব কর্তব্যটুকু পালন করব, সেক্ষেত্রে অবশ্যই আপনার সামগ্রিক বা সার্বিক সহযোগিতা লাগবে। কারণ আমি যদি আজকে এই পদে না আসতে পারতাম, তাহলে নিশ্চয়ই আপনি সেখানে যাওয়ার কথা। আপনার নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা সেখানে ছিল। তো এই কালচারটা কি আমরা নবীনগরে ধরেন যদি আজকেই তো রেজাল্ট যেহেতু হয়েই গেছে বলা যায়, এটি কি কালকে আমরা দেখতে পাবো টিটু? নবীনগরে আসলে যারা এমপি প্রার্থী হয়েছেন, আমি আপনার এই টকশোর মাধ্যমেও প্রায় সকলের সাথেই কথা বলেছি। যদিও দানের শীষের প্রার্থী আসেন নাই, কিন্তু ওনার পক্ষে যে প্রতিনিধি এসেছেন, আমি তো ৪ জনের যে মন মানসিকতা দেখলাম, আসলে তাদের মন মানসিকতা ভালো। তবে তাদের পাশে থাকা, যদি ওনাদের উপদেষ্টা বলেন, কর্মী সমর্থকরা বলেন, তারা যদি আসতে না দেয়, তাহলে হয়তো একটু রাজনৈতিক দূরত্ব আবার বেড়েই গেল। আমরা আশা করব যারা এই অনুষ্ঠান দেখছেন এবং যারা পরবর্তী দেখবেন, বিজয়ী প্রার্থী অবশ্যই বিজিত প্রার্থীকে আহ্বান জানানো দরকার যে আসুন, নির্বাচন শেষ, নির্বাচনের আর এখন আমাদের মাঝে নির্বাচনের জয়লাভ করার জন্য, একে অপরকে ঘায়েল করার জন্য যতটুকু বক্তব্য দেওয়া হয়েছে, এখন আমরা সবাই বিজিত যে আরো প্রার্থী আছে, বিশেষ করে 11 দলীয় অ্যালায়েন্স, তাদেরও তো একটা অ্যালায়েন্স আছে সারা বাংলাদেশে, হয় তারা সরকারি দল হবে, না হয় তারা বিরোধী দল হবে। তো তাদেরও সাথে নিয়ে নবীনগরকে আমরা একসাথে করি, আমরা মিলেমিশে নবীনগরের জন্য কাজ করি, এটুকু আশা আমরা করতেই পারি। খুবই চমৎকার। আমার মনে হয় জহির রায়হান, এই বিষয়ে যদি আপনার কোনো একটু মতামত দেওয়ার থাকে, যে এই বিজিত প্রার্থীর সহযোগিতা নিয়ে যেন বিজয়ী প্রার্থী আগামী দিনে আমাদের এই চমৎকার যে
শিক্ষা সাহিত্য সংস্কৃতির পাদপীঠ, যে কথাটা আমি বারবার বলি, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, মহর্ষি মনমোহন দত্তের এই পূর্ণ ভূমিকে, যেটি আমরা ৫৪ বছরে যেই জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় নিতে পারিনি। যিনি বিজয়ী হয়েছেন, তিনি বিজিত প্রার্থীর সামগ্রিক সহযোগিতা নিয়ে বা আরো যারা প্রার্থী যারা ছিলেন খুব কম্পিটিশনে এসেছিলেন, তাদের সকলকে নিয়ে আসলে টিটু যে আহ্বানটি জানিয়েছেন, সেটির সঙ্গে আপনি আর যোগ করবেন কি? জি, আমি প্রথমে আমিও মনে করি যে বিজয়ী প্রার্থী প্রথমেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহ আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, যাদের কারণে এই নির্বাচনটি উৎসব মুখর হয়েছে বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, যাদের পরিশ্রমে এই নির্বাচনটা কিছুটা হলেও ধরেন এ, মানে জমজমাট হয়েছে, সবাইকে নিয়ে, বিশেষ করে সবাইকে নিয়ে ওনার এগিয়ে যাওয়া উচিত। প্রথমেই যেহেতু বিজয়ী প্রার্থী, ইচ্ছে করলে উনি যদি মহানুভবতার পরিচয় দিতে পারেন, আবার বিজিত প্রার্থীও কিন্তু অভিনন্দন জানিয়ে যা হয়েছে হয়েছে, কারণ অভিনন্দন জানিয়ে বিজয়ী প্রার্থীর কাছাকাছি আসতে পারেন। তো আমি মনে করি দায়িত্বটা আসলে বিজয়ী প্রার্থীর। তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ নবীনগরে, বর্তমানে মনে হয় তকদির হোসেন জসিম ভাইয়ের পরে তিনিই সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ। তো উনিও পারেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সকলকে কাছে টেনে নিয়ে, সবাইকে সাথে নিয়ে সুন্দর আধুনিক একটি নবীনগর গঠন করা, এবং এই নবীনগরের যে সমস্যাগুলো আছে যে সবাইকে নিয়ে একসাথে কাজ করা, এটা আমি মনে করি এক্ষেত্রে বিজয়ী প্রার্থী ভূমিকা রাখতে পারেন, এবং এটা রাখলে উনি বরঞ্চ আরো বড় হবেন, আরো জনপ্রিয় হবেন, ওনার প্রতি মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আরো বাড়বে। অনেক ধন্যবাদ জহির ভাই। আমার মনে হয় সত্যিকার অর্থেই আপনারা দুজন অন্তত নবীনগরের সাংবাদিক হিসেবে যে আহ্বানটি জানিয়েছেন, এই আহ্বানটি আমরাও এই নবীনগরের কথা পরিবারের পক্ষ থেকে, আ যদিও কথাটি একজন অবশ্য এখানে লিখেছেন আমার এক সাংবাদিক। এরপরে বলি, যেহেতু হয়তো এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণার বাকি আছে। শাকিল আহমেদ রুবেল নবীনগর প্রেস ক্লাবের একজন সদস্য, তিনি লিখেছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা ছাড়াই ফেসবুকে সাংবাদিকদের আগাম অভিনন্দের বন্যা বয়ে যাচ্ছে। পাশাপাশি পটকা ফুটবার আওয়াজও শোনা যাচ্ছে। আমি এখান থেকে অবশ্য মিছিল শুনছি। ধানের শীষের মিছিল, এবং মান্নান ভাইয়ের নানান গুণ কীর্তন করে এখানে মিছিল হচ্ছে। আমরাও অভিনন্দন জানাতে চাই। তবে এখানে আবার আমিন ব্যাপারী একজন গণমাধ্যম কর্মী, তিনি নবীনগরের সন্তান। তিনি বলেছেন, নবীনগরের বেশিরভাগ সাংবাদিক নিজেদেরকে নির্বাচন কমিশনার মনে করে। আনুষ্ঠানিক ঘোষণার আগে তারা ফলাফল এভাবে ফেসবুকে শেয়ার না করে আর কিছুটা সময় অন্তত অপেক্ষা করে সরকারের কাছ থেকে নেয়া তথ্যটি মানে এখানে যাচাই বাছাই করে করলেই ভালো হতো। এ বিষয়ে কিছু বলবেন? এটা আমিন ছোট ভাই আমিনুল ইসলাম যেটা বলেছে, সে ডিবিসি তে কাজ করে কাতারে, যথার্থই বলেছে, এবং এটা আসলে আমাদের সহকর্মীদের, বিশেষ করে আমি আমার নিজ উপজেলার এই সহকর্মীদের কিছু কর্মকাণ্ডে আমরা নিজেরা লজ্জিত বোধ করি। কি দরকার এখানে? আমরা তো অন্ততপক্ষে যারা গণমাধ্যম কর্মী, যতই আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকি, আমরা কিন্তু বেসরকারি ফলাফলটা পর্যন্ত অ্যাটলিস্ট অপেক্ষা করা উচিত ছিল। মানে ঠিক আছে, বলা হচ্ছিল আর মাত্র ৮ ঘন্টার মধ্যেই সরকারিভাবে সেটি দেওয়া হবে। না সরকারি ভাবে না, এটাও বেসরকারি ফলাফল, দুঃখিত মানে বেসরকারিভাবে বেসরকারি ফলাফল। মানে বাস এই অর্থাৎ পর্যন্ত সরকারি কিন্তু টেলিকম কর্মকর্তার কাছ থেকে বেসরকারিভাবে যে ফলাফলটা আসতো। এই অপেক্ষা করাটা উচিত ছিল। আমরা মনে প্রাণে যতই ধরেন, কেউ হয়তো তাপস ভাইকে পছন্দ করে, কেউ মান্নান ভাইকে পছন্দ করে, বা যে যাইকে পছন্দ করে, অথবা যিনি এমপি হবেন তিনি আমাদের সকলের এমপি, বাট আমাদের অ্যাটলিস্ট দলীয় কর্মী সমর্থকরা করতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যারা গণমাধ্যম কর্মী, তাদের উচিত ছিল অন্তত পক্ষে যে বেসরকারি ফলাফলটা আসা পর্যন্ত অপেক্ষা করা। আমি আসলে এই কথাটি হয়তো জহির ভাই বলতে চেয়েছিলাম, যে গণমাধ্যম কর্মীদের অন্তত কিছুটা লায়াবিলিটিস নিয়েই কথা বলা, পোস্ট দেয়া, লেখালেখির বিষয়টিতে আসা উচিত। আপনি যেটি বলছেন যে দলীয় কর্মী সমর্থক কিংবা তার পরিবারের সদস্যরা নানান সোর্স থেকে, আমি তো বললাম যে ৯টার দিকে আমি ১১৯টি কেন্দ্রের ফলাফল পেয়ে জানতে পেরেছি যে তিনি কিছু ভোটে এগিয়ে আছেন। আমি তো তখন বলেছি যে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায় যে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মান্নান ভাই এগিয়ে আছেন। এখন আমি টকশো শুরু হওয়ার ঠিক ২ মিনিট আগেও আমি এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইনু মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে আপনার টকশো শেষ হওয়ার আগে হয়তো আপনাকে এই পুরো রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। তো
এর মধ্যে তো অলরেডি যেটি বলা হয়েছে যে বন্যায় বয়ে গেছে। যাই হোক আমরা মনে হয় যে গণমাধ্যম কর্মীদের আরেকটু আ আ একটু সিনসিয়ারলি কাজ করা উচিত। আমরা একটু অপেক্ষা করে জি। যেহেতু নির্বাচনের ফলাফলটা মোটামুটি আমাদের হাতে চলেই আসছে। জাস্ট একটা ডিক্লারেশন এর দরকার। তো এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই আসলে আমাদের প্রশিক্ষণেরও প্রয়োজন। বারবার যেটি আমরা বলছিলাম এখানকার সাংবাদিক নেতাদের, এখানে আপনারা দুজনেই সাংবাদিক নেতা। এই বিষয়গুলিতে আমার মনে হয় আগামী দিনে আপনারা যদি এই বিষয়গুলিতে নিয়ে কাজ করেন তাহলে এখানে যারা নতুন গণমাধ্যম কর্মী অনেকেই আবার খুব ব্রিলিয়ান্ট, খুব চমৎকার লিখেন তারা। তাদের এই জগতে হয়তো তারা আরেকটু ভালো করতে পারবেন। আমরা একটু আসতে চাই শেষ বক্তার কাছে আমাদের আহমেদ ফরহাদ ভাই, যিনি একজন রাজনৈতিক এবং আ নির্বাচন বিশেষজ্ঞ। ভাই যেটি আসলে বলছিলাম যে, ওই যে বিজিত প্রার্থীকে একটি মানে বাসায় গিয়ে অন্তত তাকে ফুলের মালা দিয়ে কিংবা একটু মিষ্টি-টিষ্টি নিয়ে তাকে স্বাগত জানিয়ে তার মনকে ভালো করে তাকে নিয়ে নবীনগরের সামগ্রিক কাজে এগিয়ে যাওয়া। এই বিষয়টিকে আপনি যদি আপনার মতো করে একটু অবজারভেশন করে যদি কথা বলেন। জি, ধন্যবাদ দাদা। আমি তো অবশ্যই এটাকে অ্যাপ্রিশিয়েট করব। সাথে আমি আরো যোগ করব যে আমাদের এখানে ৮ জন প্রার্থী ছিলেন নবীনগরে। ওনাদের নিশ্চয়ই নির্বাচনী ইশতেহার ছিল সবারই। এবং প্রত্যেকটা ইশতেহার নিয়ে যিনি আজকে বিজয় লাভ করেছেন ওনার বসা উচিত। প্রত্যেকটা ইশতেহারকে সামনে রেখে নিশ্চয়ই প্রত্যেকটা ইশতেহারে অনেক ভালো দিক আছে। যেটা হয়তো উনি যিনি বিজয়ী হয়েছেন উনার ইশতেহারে হয়তো সেই ধরনের কোনো গ্যাপ থাকতে পারে। তো সেই সবগুলো ইশতেহার নিয়ে যদি উনি বসেন, আমার মনে হয় যে তারপরে যদি উনি একটা কমপ্লিট ইশতেহার সামনে রেখে আগামী ৫ বছরের একটা পরিকল্পনা করেন, সেই অনুযায়ী যদি নবীনগরের জন্য উনি কাজ করেন, এইটিও একটি ফলপ্রসূ ইস্যু হবে। আরেকটা বিষয় হচ্ছে উনি তো যারা আজকে বিজিত প্রার্থী তাদের সাথে তো দেখা করবেনই এবং সেটা যদি একটা কমন প্ল্যাটফর্মে করেন, বিশেষ করে নবীনগর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আহ আহ উপজেলা মিলনায়তন হতে পারে। কারণ প্রত্যেকেই এখানে আমাদের শাহিন রেজা টিটু ভাই যে কথাটা বলছেন এটা মানে খুবই একটা সত্য কথা যে নবীনগরে যারাই আহ আগে পর্যন্ত এমপি হয়েছেন সবাই কিন্তু বিত্ত বৈভবশালী মানুষ। তো সাধারণত উনারা নবীনগরের জন্য কিছু করার জন্যই আসেন। তো উনাদের সবারই যেহেতু পজিটিভ মন মানসিকতা আছে, সবাই যদি সেই পজিটিভ ভাইবসটা নিয়েই নবীনগর কিভাবে পরিকল্পনা করে আগামী ৫ বছর এগিয়ে নেওয়া যায় সেটা খুবই ফলপ্রসূ হবে। আমাদের এখন যোগাযোগে কিন্তু আমরা নবীনগর জেলা শহরের সাথে কানেক্টেড। নবীনগরে এখনো কিন্তু আপনার আমাদের যে সামাজিক বিচার ব্যবস্থা সেইটা আরো উন্নয়নের সুযোগ আছে। শিক্ষা খাতে আমরা যদিও নবীনগরকে আপনি সবসময় এই কথাটা হাইলাইট করেন যে শিক্ষা সংস্কৃতির একটা পাদভূমি হচ্ছে নবীনগর, কিন্তু এটার সাথে আমি আপনার কথাটা মেনেই আমার একটা এই জায়গায় একটা বক্তব্য আছে। নবীনগর থেকে যারাই শিক্ষায় জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতেছে এর একটা বড় অংশ কিন্তু নবীনগর থেকে শিক্ষিত হয় না। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে, হয়তো বাবা চাকরি করে বা বাবার চাকরি সূত্রে চট্টগ্রামে থাকে, বাবার চাকরি সূত্রে রাজশাহীতে থাকে, তারাই কিন্তু হয়। নবীনগর পুরা উপজেলাতে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নাই, এটা একটা বড় গ্যাপ নবীনগরের। অর্থাৎ নবীনগরের শিক্ষা প্রতিষ্ঠানের মান আরো কিভাবে উন্নত করা যায়। আমি যতটুকু জানি নবীনগরে কোনো এখন পর্যন্ত কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই, ইংলিশ ভার্সন কোনো স্কুল নেই নবীনগরে। এটা কিন্তু একটা গ্যাপ। নবীনগরে এখনো কোনো টেকনিক্যাল টাইপের এত বড় একটা উপজেলা, তো নবীনগরে কিন্তু শিক্ষা নিয়ে কাজের অনেক সুযোগ আছে। নবীনগর এত বিশাল জনগোষ্ঠীর আমাদের ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো কিন্তু এখনো মানসম্মত না। সেখানে কিন্তু আমাদের গোপালপুরে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে কোনো ডাক্তার থাকে না, সেখানে কোনো ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় না। তো সেই জায়গাগুলোতে কিন্তু কাজ করার সুযোগ আছে। বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এবং গ্রামীণ অবকাঠামোতে এখনো আমাদের উন্নয়নের দরকার আছে। আমাদের গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট কিন্তু এখনো ওই পর্যায়ে নেই এবং গ্রামীণ বিচার ব্যবস্থা সেই জায়গায় ওনার কাজের সুযোগ আছে। আরেকটা যে জায়গায় উনি যিনি নির্বাচিত হয়েছেন উনি আশা করি যে উনি ওই জায়গাটাতে নজর দেবেন। উনি উনার নির্বাচনী ইশতেহারেও সেই কথাটা বলেছিলেন যে বিশেষ করে নদী ভাঙ্গন প্রবণ যে এরিয়াগুলো আছে আমাদের মেঘনার তীরবর্তী যে গ্রামগুলো, সেখানে কিন্তু আপনার সরকারের যে চুক্তি আছে বা ইজারা যাদেরকে দিচ্ছেন, যে ইজারাদারদের সূর্যাস্ত আইনের ভিত্তিতে ইজারা আইন অনুযায়ী উনারা বালু উত্তোলন করবেন, কিন্তু দেখা যায় যে সেই সূর্যাস্ত আইন অমান্য করেও কিন্তু সারা রাত ব্যাপী উনারা বালু উত্তোলন করেন এবং নবীনগরের অনেকগুলো গ্রাম অলরেডি নদী ভাঙ্গনের মুখে পড়েছে। তো এই জায়গাতে আসলে কিভাবে ইজারাদারদেরকে
ইজারার যে চুক্তি আছে সেই চুক্তি মেনেই যাতে ওনারা আমাদের বসতি এবং ভূমি রক্ষা করে বালু উত্তোলন করবেন সেই জায়গাটা নিশ্চিত করা। এখানে প্রশাসনের ভূমিকাও অনেক আছে। তো স্থানীয় যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন ওনার এই জায়গাটাতে কাজের সুযোগ আছে। তো আমার মনে হয় যে সার্বিকভাবেই যদি উনি সবাইকে নিয়ে কাজ করেন, আগামীতে নবীনগর একটি শান্তির এবং সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ দাদা। আচ্ছা, আমরা 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 একটু ইয়েতে আছি আর কি, ওই টক আপনাকে বলেছিলাম না যে টক শোতে আমরা আজকে কেমন নির্বাচন হলো বিষয়টি নিয়ে কথা বলছি, এবং অলরেডি আমি লাইভে আছি, আপনার কথা সারা দেশ এবং দেশের বাইরে মানুষ শুনছে আর কি। তো এরই মধ্যে ধরেন ফেসবুকেও মানে মোটামুটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে অ্যাডভোকেট এম এ মান্নান বিজয়ী হয়েছেন বলে চলে আসছে আর কি, এবং অভিনন্দন বার্তা মিছিলও হচ্ছে। যদিও আপনি বলছেন যে আরো কিছুটা সময় লাগবে, এরপরও কেমন নির্বাচন হলো, এবং যদি কিছুটা সময়ের মধ্যে আপনি মনে করেন যে আপনার কাছে নির্বাচনী বেসামরিক ফলাফলটা চলে আসছে, তাহলে আপনি যদি একটু বলেন তাহলে আমার মনে হয় দেশের বাইরে যারা নবীনগরের বাসিন্দা তারা হয়তো শুনতে পাবেন। আপনি যদি মনে করেন যে না, আনুষ্ঠানিকভাবে পুরো আপনি সরকারি ভাবে যেটি বেসরকারিভাবে দেওয়া হয় সেভাবে বলেন, তাহলে আপত্তি নেই। তবে কেমন নির্বাচন হলো এটি নিয়ে আপনি যদি একটু কথা বলেন, আমরা সবাই শুনছি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে নির্বাচনের অংশটুকু নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমাদের সম্পূর্ণটা এক্সেল শিটে এখনো রেজাল্ট এন্ট্রি করা হয়নি। তবে আমি বলবো আসলে নির্বাচনের বিচারের ভাগটা নবীনগরবাসীর উপরে এবং আপনাদের উপরে, সবার উপর। এটা আসলে মূল্যায়ন করবেন আপনারা। তবে আমরা চেষ্টা করেছি, আমি হচ্ছে এআরও হিসেবে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার স্যারের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে আমি চেষ্টা করেছি একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। এবং এক্ষেত্রে আমি স্পেশালি ধন্যবাদ দেই সকল প্রার্থীকে, নবীনগরের সকল আপামর জনগণকে যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই সকল আমাদের ল এনফোর্সিং এজেন্সি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এবং আমি ধন্যবাদ জানাই আরো গণমাধ্যম কর্মী আপনারা ছিলেন বিভিন্ন সময় আর কি সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর নির্বাচন কেমন হলো এটার মূল্যায়ন বা এটার বিচারের ভার নবীনগরবাসীর উপর এবং আপনাদের উপর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা, নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান। তিনি কিন্তু বলেছেন যে প্রায় সবগুলো কেন্দ্রের ফলাফলই চলে আসছে এবং সেগুলি শিটে তারা যোগ করে কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘোষণা করবেন, এবং যেটি বেসরকারিভাবে ফেসবুকে চলে এসছে এবং ইতিমধ্যে মিছিলও বের হয়ে গেছে যে অ্যাডভোকেট এম এ মান্নান বিজয়ী হয়েছেন। নিশ্চয়ই আমরা আগাম অভিনন্দন জানাচ্ছি অ্যাডভোকেট এম এ মান্নান ভাইকে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে একজন আলোচক একদম শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন। তিনি নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি শাইন রেজা টিটুর পর তার নাম হচ্ছে খলিলুর রহমান। খলিল, ছোট্ট করে, যেহেতু আমরা অনুষ্ঠানটা শেষের পর্যায়ে চলে আসছি, আপনি অনেক দেরিতে যুক্ত হয়েছেন, তারপরও কেমন নির্বাচন আজ দেখলেন, নবীনগরে কেমন ভোট হলো, এই ভোটে আপনি নিজে কতটা সন্তুষ্ট, ছোট্ট করে যদি বলেন। হ্যাঁ দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একদম ছোট্ট করে বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নবীনের কথার সম্মানিত সঞ্চালক বাবু গৌরাঙ্গ দেবনাথ উপদাদাকে। ধন্যবাদ জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি আমার সহকর্মী আলোচক বিন্দুকে। আমি দেরিতে প্রবেশের জন্য, দেরিতে যোগদানের জন্য নিজে দুঃখ প্রকাশ করছি, যেহেতু নির্বাচন ছিল, সারাদিন মাঠে কাজ করেছি, আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। দাদা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, নির্বাচন যদি আমি এক কথায় বলি, উৎসব মুখর পরিবেশে চমৎকার একটি নির্বাচন নবীনগরবাসীকে উপহার দিয়েছেন নবীনগর উপজেলা প্রশাসন। এই চমৎকার নির্বাচন উপহার দেওয়ায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ধন্যবাদ পেতেই পারেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি গৌরাঙ্গদার সাথে গতকাল আমরা একটি অফিসে বসে আলোচনা করছিলাম
আমি বলছিলাম যে দাদা নির্বাচনটা 19-20 হবে। দাদা বলেছিল হ্যাঁ নির্বাচন একুরেট 19-20 হবে। দাদা এটাতে একমত দিয়েছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ এটা হবে। তবে আমি ভোটের ব্যবধানটা বলেছিলাম 10 থেকে 15। দাদা এটা বলে না, দাদা বলেছিল 4 থেকে 5 বা 1 থেকে 5,000। হ্যাঁ, দাদার এই যে অভিজ্ঞতার নিকট তারুণ্য হার মানে এটা আমি আজকে আরো কয়েক জায়গায় বলেছি যে গরঙ্গদা কিন্তু বলেছে খুব কাছাকাছি হবে। আমরা আজকে তাই দেখলাম, মেবি 1100 বা 1200 ভোটের ব্যবধান। দাদা এমন না? হ্যাঁ, এখনো এমন। বেসরকারিভাবে ঘোষণা হয়নি, নির্বাচিত কিন্তু হই না, আমরা ব্যবধানটা যেটা এরকম। জানতে পারছি ব্যবধানটা 1 থেকে 1,500-এর ভিতরে। তাহলে নবীনগরের ইতিহাসে এত কম ভোট ব্যবধানে নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন হয়তোবা এটাই প্রথম ইতিহাস। আর এই নির্বাচনটি স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। আমি নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এবং শ্যামগ্রাম ইউনিয়নে আমি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলাম। আমি দেখেছি এখানে শ্রীরামপুর ইউনিয়নের 5টি কেন্দ্র এবং শ্যামগ্রাম ইউনিয়নের 7টি কেন্দ্র, মোট 12টি কেন্দ্রে আমি নিজে গিয়েছি। 12টি কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি ভালো ছিল। এই ইউনিয়নগুলোতে 40 আপ ভোট কাস্টিং হয়েছে এবং আমি ঘুরে দেখেছি এখানে কোনো কেন্দ্রেই বিন্দু মাত্র অসহযোগিতা ভোটাররা করেন নাই। প্রশাসন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি হয়েছে। এই নির্বাচনটি এক কথায় যদি আমরা বলি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দিয়েছেন প্রশাসন। প্রশাসনকে ধন্যবাদ পেতে পারেন ওনারা। মানে খলিল, প্রমাণিত হলো যে প্রশাসন তথা সরকার তথা ইলেকশন কমিশন চাইলেই একটা ফ্রি, ফেয়ার কিংবা ক্রেডিবল ইলেকশন উপহার দেয়া যায়, যেটি আমরা 91, 96, 2001 এবং 2008 4টি ইলেকশন আমরা দেখেছিলাম। হয়তো আওয়ামী লীগ আমলের 3টি ইলেকশন নিয়ে বিতর্ক কিংবা প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু চাইলেই পারা যায় সেটি প্রমাণিত হলো। আমার মনে হয় এইটির জন্য আপনি সংশ্লিষ্ট ধন্যবাদ দিয়ে আপনার বক্তব্যটা শেষ করলে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। জি ধন্যবাদ। আর আমি দেরিতে প্রবেশের জন্য সকলের নিকট দুঃখ প্রকাশ করছি। দাদাকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের বিজয়ী প্রার্থীর নিকট নবীনগরবাসীর একটি প্রত্যাশা, যেন বিচারের বাণী নিবৃতে না কাঁদে, জনগণ যেন সকলে ওনার নিকট, সকলের অভিভাবক উনি 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 সকলের অভিভাবক এবং উনি আশা করি নবীনগরকে সুন্দর করে চালাবেন বলেই জনগণ তাকে বিশ্বাস করেছেন, তার প্রতি আস্থা রেখেছেন। সকল দলের, সকল মতের, সকল ধর্মের লোকদের সহ অবস্থানের নবীনগর হবে, এই প্রত্যাশা রাখছি নবনির্বাচিত এমপি মহোদয়ের নিকট এবং আগাম অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ নবীনগর কথার আজকের সকল দর্শক শ্রোতাকে এবং গরঙ্গ দাদাকে। আল্লাহ হাফেজ। অবশ্যই তিনি তো নিজে একজন আইনের রক্ষক, তিনি আইনজীবী, অতএব আমরা আশাই করব যে এখানে যে বিচারের মানে নীরবে নিভৃতে কাজে যে কথাটি আপনি বলেছেন এবং যেটি বলা হয়েছে যে এখানে বিগত দিনে অনেক হয়রানিমূলক মিথ্যে ষড়যন্ত্রমূলক মামলায় নিরপরাধ অনেক মানুষকে এখানে অন্তত 1.5 বছর নানাভাবে কিংবা এর আগেও আওয়ামী লীগ আমলে যে সমস্ত নিরপরাধ ব্যক্তিদেরকে হয়রানি করেছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই তিনি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ তিনি যেহেতু আইনজীবী এবং তার প্রতি কিন্তু সকল দলের, সকল মতের, সকল পথের, সকল সুধীমহলেরও একটি বিশেষ শ্রদ্ধা ভক্তি রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আরেকদিন তাকে নিয়ে একদিন উপস্থিত হব এবং তার কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর আমরা তার কাছ থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু ছিল নবীনগরে কেমন ভোট হলো, এবং এটি কিন্তু এক বাক্যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক বক্তা কিংবা প্রত্যেক আলোচক কিন্তু পরিষ্কার বলেছেন যে দীর্ঘদিন পর যে ভোটের ব্যবস্থাটি, নির্বাচন ব্যবস্থাটি অনেকটা হারিয়ে গিয়েছিল এবং এটি ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু ফিরে এসছে। এবং আমি মনে করি এতে গণমাধ্যম কর্মী কিংবা সংবাদপত্রের একটি বিশাল ভূমিকা রয়েছে। কারণ আপনি জানেন খলিল, এখানে আমাদের আহমেদ ফরহাদ ভাইও আছেন, যে গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে দিনের ভোট রাতে কিভাবে হয় বেশ কিছু কেন্দ্রে সারা দেশে, এবং এখানে কিভাবে ব্যালট পেপার নিয়ে এসে সিল মারা হচ্ছে। এই বিষয়গুলি কিন্তু গণমাধ্যম সাংঘাতিকভাবে জোকের মতো ধরে কিন্তু একের পর এক কিন্তু প্রচার করে গেছে, এবং এই বিষয়গুলিতে
সর্বশেষ আমি যেটি বলেছিলাম যে চ্যানেলের যে রাত 12টার পরে সংবাদপত্রে বাংলাদেশ যে অনুষ্ঠানটি হয় লাইভ, সেটিতেও কিন্তু এগুলি সরাসরি তুলে ধরা হয়েছে। যে কারণে ইসি এগুলি আমলে নিয়েছে এবং গণমাধ্যমকে স্পেশালি থ্যাঙ্কস জানিয়ে আজকে ভোর থেকে কিন্তু সংশ্লিষ্ট সারা দেশের প্রশাসনকে কিন্তু বলে দিয়েছে এই নির্বাচন কোনোভাবে কলঙ্কিত করা যাবে না, প্রশ্নবিদ্ধ করা যাবে না এবং বিতর্কিত করা যাবে না। যে কারণে কিন্তু আজকে ইলেকশনটি এতটা ক্রেডিবল একটি গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে এবং সেজন্য আমি মনে করি গণমাধ্যম কর্মীদেরও একটি বিশেষ অবদান রয়েছে। প্রিয় দর্শক, শেষ করতে চাই, একটি ভালো নির্বাচন হয়েছে এবং সবচেয়ে ভালো লেগেছে আমি যতগুলো কেন্দ্রে গিয়েছি, যে 16টি কেন্দ্রে, প্রত্যেকটি কেন্দ্রের যে 4 জন হেভিওয়েট প্রার্থীর কথা বলা হয়েছে, তাদের যারা এজেন্ট, তাদের যারা সমর্থক 4 জনকে একসঙ্গে দাঁড় করিয়ে বলেছি, আপনার প্রার্থী হেরে গেলে বা আপনার প্রার্থী হেরে গেলে আপনারা কি বলবেন? তারা বলছে আমাদের প্রার্থী হেরে গেলে এরকম নির্বাচনে যিনি আমাদের প্রতিপক্ষ বিজয়ী হবেন, আমরা তার মালায় গলাটা পরিয়ে দেব। অর্থাৎ আমরা চাই একটি সুষ্ঠু এরকম একটি ইলেকশন। অতএব এই ইলেকশনটি যেহেতু ইসি নতুন করে আমাদের আবার হারানো ঐতিহ্য বলি না যে ফিরে পাওয়া, তো হারানো আমাদের নির্বাচন ব্যবস্থাটা আমরা ফিরে পেয়েছি এবং এটি আগামী দিনে কন্টিনিউ থাকবে এবং বাংলাদেশ উদার গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা খুব সহসাই আমরা দেখতে পাবো, যেখানে আইনের শাসন, ন্যায় বিচার এবং মত প্রকাশের যে বাক স্বাধীনতার কথা বলি, সেগুলি ফিরে আসবে, সেই প্রত্যাশাই আমরা শেষ করতে চাই। খুব সহসাই আমরা নবনির্বাচিত যে এমপি নির্বাচিত হয়েছেন তাকে আমরা আগাম অভিনন্দন জানিয়ে খুব সহসাই নবীনগরের কথা এই টক শোতে নিয়ে আসবো এবং নবীনগরবাসীর পক্ষে কি কি সমস্যা তার সংখ্যায় তুলে ধরা যায় সেগুলি আমরা তাকে তুলে ধরবো এবং নিশ্চয়ই সেই সমস্ত সমস্যার সমাধানে তিনি আমাদেরকে আশ্বস্ত করবেন। সেই অনুষ্ঠানটি দেখার প্রত্যাশাই আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি।